কি অনাবিল দৃশ্য! কোথায় এমন নির্বিঘ্নে চড়ে বেড়ায় শত শত গরু মহিষ? কোথায় এমন সীমাহীন চরাচর? এই ছায়ারা কোথায় যায়? এ কোন জনপদ? শান্ত নদীতে ঢেউ তুলে কি নিয়ে যায় এই নৌকা? গন্তব্য কি আছে, নাকি এই নৌকায় করে দেশান্তরী হলো কেউ? এই সরু খালের মধ্যে কি খোঁজেন এই ব্যক্তি? নির্জন এই কেওড়া বনের ভেতর থেকে কে বেরিয়ে এলো? যারা আগের দুটি পর্ব দেখেছেন তারা তো এরই মধ্যে আমার সাথে উরির চরে অ্যাডভেঞ্চার করছেন, আর যারা পরে এলেন তাদেরকে বলি, চারিদিকে নদী বেষ্টিত এই ছোট্ট ভূখণ্ড চষে বেড়াচ্ছে। আর দেখুন মানচিত্রে কি রহস্য! এই বড় ভূখণ্ডটি চট্টগ্রামের সন্দ্বীপ, তার পাশে আছে ভাসানচর। রোহিঙ্গাদের বসবাসের জন্য এই ভাসানচরকেই নির্বাচিত করা হয়েছিল, আর এখানে তাদের জন্য যে আবাসনের ব্যবস্থা করা হয় সেটাও কিন্তু মানচিত্রেই দেখা যাচ্ছে। মেঘনার একেবারে তীর ধরে এগিয়ে যাচ্ছি আমরা। এই যে এখানে প্রচুর ঢেউ, এটা ভেঙে গেছে। এই যে নদীর ভাঙা গড়ার খেলা, তার সাথে চরের মানুষের জীবনেরও ভাঙা গড়ার খেলা চলে। উরির চরে কি ঘটছে তা আমরা এই দৃশ্যের দিকে নজর দিলেই বুঝতে পারবো। খেয়াল করে দেখুন, পুরো চরের একেবারে মাঝখানে মানুষের বসতি গড়ে উঠেছে, আর চরের চতুর্দিকে ফাঁকা চরাচর। কোনো পাশে ভাঙছে, কোনো পাশে নতুন চর জেগে উঠছে। এই ভাঙনও মানুষকে ঠেলে একেবারে মাঝখানে নিয়ে যায়। আজ আমরা এখানে এমন কিছু দৃশ্য দেখব যা চোখ জুড়িয়ে দেবে, মন ভরিয়ে দেবে। এই অংশের শেষ বাড়িটা আমরা পার হলাম সম্ভবত। এইবার তো আমরা আটকে গেলাম। এই যে এখানে খড় সংগ্রহ করছে, আমরা আটকে গেছি রাস্তার মধ্যে। আসসালামু আলাইকুম। এই নিচ দিয়ে চলে গেল বাইক, আমরা এই দিক দিয়ে যাই। এরপর আর কোনো ঘর বাড়ি নেই, নেই কোনো বসতি। এখানে জমি থেকে যে ফসল সংগ্রহ করা হয়েছে সেই ফসল নিয়েই মেঘনায় বয়ে চলা ওই নৌকা দূরের কোনো গন্তব্যে যাচ্ছে। কি করতেছে? এই যে একটি ছোট্ট খাল, এই খালের মধ্যে কি যেন করছে উনি, এই জন্য আমরা দাঁড়িয়েছি যে খালের মধ্যে তিনি কি খোঁজেন। সালাম আলাইকুম। কি খোঁজেন? কাঁকড়া ধরেন? পাইছেন? দেখি একটু চাই, দেখি দু একটা বের করেন তো। এই যে কাঁকড়া, কোথায় কোথায় বিক্রি করবেন? কিরকম দাম এটা? মাপা কিরকম মাপ? মাপা 300 গ্রাম হইলে ধরেন 90 টাকা। 300 গ্রাম হলে 90 টাকা। ও, আজকে দিনে কয়টা ধরতে পারেন? পারি, অনেক টাইমে 1200 2000 টাকা হয়ে যাবে, আর কোনো সময় 500 টাকা লেগে চলে যেত। ও, এটা দিয়ে খোঁজেন না? এই যে এই যন্ত্রটা দিয়ে দিয়ে হ্যাঁ, একটা স্টিক। বিক্রি করে না খড়গুলো? জি, এগুলো নৌকাতে করে নিয়ে যায়। জনবসতি শেষ, বিস্তীর্ণ চরাচর জুড়ে ফসলের রং আর পাখিদের উড়াউড়ি। আরে এত পাখি, বক! হ্যাঁ, চমৎকার দৃশ্য। বক সামনে, বিশাল বক। ও মাই গড! ওই যে বড় বকটা আবার উড়ে গেল। এই আরে গুইসাপ! হ্যাঁ, গুইসাপ। ফসলের মাঠ পেরোতেই শুরু হলো কেওড়া বন। এই বনই হয়তো চরের এই অংশটাকে নদীর ভাঙন থেকে রক্ষা করে।
বনের ভিতর এই জায়গাটাতে ভেড়া রাখা হয়, ভেড়ার খোয়ার বলা যেতে পারে। তারপর আমরা যেন এক অকুল পাথারে এসে পড়লাম। এই চর ভ্রমণের অভিজ্ঞতা বলছে মেঘনা নদী একদিকে যেমন ভেঙে নিয়ে যাচ্ছে, তেমনি অন্যদিকে গড়ে দিচ্ছে। এই জায়গাটাও হয়তো তেমনই। এই নতুন মাটিতেও হয়তো অনেকেই তাদের ভবিষ্যতের স্বপ্ন বুনবে একদিন। কথা হলো, এই চরের নাম উরির চর কেন? আমরা কিন্তু একেবারে সন্দ্বীপের কাছাকাছি চলে এসেছি। এই যে খালটা দেখতে পাচ্ছেন, দেখুন সোজা নেমে গেছে মেঘনা নদীতে। আর এই নতুন মাটিতে যে ঘাসগুলো দেখছেন সেগুলোরও একটা গল্প আছে। এখানে এক সময় উরি ছিল আর কি, যে এখানে যে উরি থেকে মানুষে ওই ধান বের করে, ধান ছিল, ধান থেকে চাল নিয়ে খাইতো আর কি। তো তখন থেকে এই চরের নাম দেওয়া হয়েছে উরিচর। ওইদিকে গরু। খালটার ওপাশে একেবারেই অন্যরকম কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য। মাঝখানে খালটা প্রতিবন্ধকতা তৈরি করলো, তাই কাছে যেতে পারলাম না, কিন্তু ড্রোন পাঠিয়ে দিলাম। দেখি এই মহিষের দল কোথা থেকে আসছে। বাহ বাহ, কি সুন্দর! এটা মহিষের পুকুর। মহিষগুলো গা ভিজিয়ে দিয়েছে পুকুরের পানিতে। তাদের সঙ্গী সব সাদা বক। এক মহিষের পিঠ থেকে আরেক মহিষের পিঠে উড়ে বেড়াচ্ছে। পুকুর থেকে এক এক করে উঠে আসছে মহিষ, আর এদিকে লম্বা আর বিস্তৃত হচ্ছে তাদের দল। এবার দৃশ্যটা দেখুন, মনে হবে যেন একটা সেনা দল যুদ্ধে যাচ্ছে। শুধু মহিষ নয়, গরুও আছে। একেবারেই নির্ভেজাল প্রকৃতি। মাথার উপর নীল আকাশ, নিচে সবুজ চরাচর। গাড়ির হর্ন নেই, যন্ত্রের যান্ত্রিকতা নেই। এই দলে কতগুলো মহিষ আছে হিসাব করতে পারবেন? উনিশশো 70-71 সালের দিকে সন্দ্বীপের উত্তর পশ্চিম দিকে মেঘনার মোহনায় একটা দ্বীপ জেগে ওঠে। দ্বীপের জন্মের কিছুদিন পর সন্দ্বীপের মানুষ এই দ্বীপে এসে দেখতে পায় সমস্ত দ্বীপে ঘাস আর ঘাস। এই ঘাসকে সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় উড়ি বলা হয়। আর এই উড়ি ঘাস থেকে এর নাম হয়েছে উরির চর। হৃদয়কে অনেক ধন্যবাদ এইদিকে নিয়ে আসার জন্য। রিজভি ভাইকে অনেক ধন্যবাদ নোয়াখালীতে এইভাবে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। না হলে এসব জায়গা কখনোই আবিষ্কার করা হতো না। এই নতুন জেগে ওঠা ভূমিতে কিছু চিহ্ন চোখে পড়ল। জানা গেল এগুলো দখলের চিহ্ন। এটাকেই বলে চর দখল। কারণ ভাঙনের এই জনপদে নতুন ভূমির প্রতি নজর থাকে অনেকেরই। শেষ পর্যন্ত যার শক্তি বেশি সেই জয়ী হবে। সেটা এখন একটা চিন্তার বিষয়। সামনে আরো একটি খড়ের পাহাড়। আমরা কি এই খড়ের পাহাড়টার পাশ দিয়ে যাওয়ার জায়গা পাবো, নাকি ওই পাহাড়টার পিছু পিছুই দীর্ঘ পথ যেতে হবে?